ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ মাধ্যমিক পরীক্ষায় যে ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, সে ভৌত বিজ্ঞান পরিবেশের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ শেষ অধ্যায় জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি। সেই জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রিতে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজকে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে 2017 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে এসছে, সেই প্রশ্নগুলি আলোচনা করে দেব। চলো আমরা আলোচনা চলে যাই। দেখো, জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের সংজ্ঞা। এখানে জৈব রসায়নের সংজ্ঞা আছে যে কার্বন অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড বাদে কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্টেশিয়ান ধর্ম, সমবায়বতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলো থাকে তাদেরকে জৈব যৌগ বলে, আর এই রসায়নকে জৈব রসায়ন বলে। পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া, যা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য। পরীক্ষা একটা প্রশ্ন দেয় যে জলে দ্রবীভূত একটা জৈব যৌগ, একটা অজৈব যৌগ। জলে দ্রবীভূত জৈব যৌগ হলো চিনি, মনে থাকা চিনি, আর অজৈব সেটা হলো খাদ্য লবণ। ঠিক আছে? তারপর দেখো ক্যাটানেশন ধর্ম। ক্যাটানেশন ধর্ম হলো যে ধর্মের জন্য কোনো মৌল প্রকৃতিতে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, তাকে ক্যাটানেশন ধর্ম বলে। তো কার্বনে দেখো 4 হাত, এই 4 হাতের মাধ্যমে সে প্রকৃতিতে অসংখ্য যৌগ সৃষ্টি করতে পেরেছে। তারপর আছে দেখো হাইড্রোকার্বন। দেখো হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত, তো অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমরা এখানে 3 প্রকার হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করব: অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন হলো মিথেন, অ্যালকেন হলো ইথিলিন এবং অ্যালকাইন হলো অ্যাসিটিলিন। ঠিক আছে? এখানে দেখো এই যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন যে 3 প্রকার হাইড্রোকার্বন, সেই 3 প্রকার হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন হলো স্যাচুরেটেড অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে শুধুমাত্র সিগমা বন্ড আছে। ঠিক আছে? আর অ্যালকিন এবং অ্যালকাইনে আছে পাই বন্ড এবং সিগমা বন্ড। এই পাই বন্ড অবস্থিত হওয়ার জন্য এগুলো হলো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। পরীক্ষা যদি দেয় যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন বা অ্যাসিটিলিন, অর্থাৎ ইথিলিন বা অ্যাসিটিলিন। দেখো বন্ধন কোণের মান এখানে বলেই দিয়েছে। মিথেনে 109 ডিগ্রি 28 মিনিট। তারপর অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন, অ্যালকেন, সাধারণ সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? CnH2n +2 কার, এটা হলো অ্যালকেন শ্রেণীর। CnH2n সম্পৃক্ত CN, দেখো CnH2n +2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মান 1 2 3, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর বলেছে অসম্পৃক্ত, সেখানে অ্যালকিন এবং অ্যালকাইন আছে। দেখো সাধারণ সংকেত কি CnH2n, তার মানে এখানে এই যে অ্যালকিন সেটা হলো C2H4, তার মানে হাইড্রোজেন যা থাকবে কার্বন তার অর্ধেক থাকবে। তাহলে ঘুরিয়ে বলতে পারি যে কার্বনের দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, তাহলে সেটা হবে অ্যালকিন। অ্যালকাইন, কার্বনে যত সংখ্যক থাকবে হাইড্রোজেনে তত সংখ্যক থাকবে। যেমন CnH2n -2, যেমন কি C2H2
H2, কার্বন যত সংখ্যক হাইড্রোজেন তত সংখ্যক। তাহলে এর বন্ধন কোণ, অ্যালকেনের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, আর অ্যালকেনের বন্ধন কোণ 120 ডিগ্রি আর 180 ডিগ্রি, আর তার মানে কি স্ট্রেট লাইন, অ্যালকাইনের স্ট্রেট লাইন 180 ডিগ্রি। ঠিক আছে। তারপর কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হলো যা জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্ম প্রকৃতি নির্ধারণ করে, তাকে বলবো কার্যকরী মূলক, তাকে বলা হয় কার্যকরী মূলক। ঠিক আছে। কার্যকরী মূলক একটা আছে, আবার একটা আছে জৈব মূলক। জৈব মূলক মানে হলো যে যা ধর্ম সবসময় অপরিবর্তিত থাকে, যার ধর্ম যৌগভেদে সবসময় অপরিবর্তিতই থাকে। যেমন একটা মিথেন থেকে দেখো CH4, এখান থেকে যদি একটা হাইড্রোজেন রিমুভ করে দিই তাহলে CH3, তারপর আর CH3, তার মানে কি সবসময় জৈব মূলকের ধর্ম অপরিবর্তিত থাকে। এই আমরা দুই শ্রেণী যৌগ, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। অ্যালিফেটিকে এই যে পড়ছি সেটা হলো CH3, আর অ্যারোমেটিকে C6H5 অর্থাৎ বেনজিন। একে R দ্বারা সূচিত করা হয়, জৈব মূলককে R দ্বারা সূচিত করা হয়। কার্যকরী মূলক বিভিন্ন আছে, যেমন অ্যালকোহলের OH আছে, অ্যালডিহাইডের CHO আছে, অ্যাসিডে আছে COOH, দেখো কিটোন আছে CO, ইথারে আছে O, অ্যামিনে আছে অ্যামিন ঘটিত যৌগে NH2। বুঝতে পারছ? এইগুলো হলো কার্যকরী মূলক। যেমন অ্যাসিডের কার্যকরী মূলক হলো COOH, অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH। তাহলে অ্যাসিড এবং অ্যালকোহলের ধর্ম এক নয়। ঠিক আছে। তারপর দেখো সমবায়বতা বা আইসোমারিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা পরীক্ষা দিবি। সমবায়বতা বা আইসোমারিজম দুই ধরনের, একটা গঠনগত, একটা ত্রিমাত্রিক। হ্যাঁ, তোমাদের মেনলি গঠনগত দেয়, পরীক্ষায় বেশি বেশি দেয় গঠনগত। যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ দিয়েছে, যেমন দেখো এটা কি CH3CH2OH, তার মানে এটা দুটি কার্বন আছে, দুটি কার্বন থাকলে ইথানল। ঠিক আছে। এবার দেখো ওই একই আণবিক সংকেত, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ কিন্তু কার্যকরী মূলক আলাদা। যেমন এখানে OH আছে, আর এখানে দেখো একই কার্যকরী মানে একই আণবিক নিয়েছে, কার্যকরী গ্রুপ আলাদা। এখানে OH আর এখানে দেখো কি O, অর্থাৎ এটা ইথার আর এটা হলো অ্যালকোহল, কিন্তু আণবিক সংকেত কি এক। এখানেও কী দেখো কটা কার্বন আছে? দুটি কার্বন আছে, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। এখানেও দেখো দুটি কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন, আণবিক সংকেত এক, কিন্তু তাদের কি কার্যকরী মূলক আলাদা, তাই ধর্ম আলাদা। অবস্থান গণিত মানে কি বলতে যাচ্ছে? অবস্থান গণিত মানে ধরে নাও বোঝা যাচ্ছে এখানে CH3CH2OH, ঠিক আছে, CH2OH, এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যালকোহল গ্রুপটা দেওয়া আছে। এবার কী করলাম? CH3CH3, তাহলে এখানে 1 নম্বর, এটা অ্যালকোহল, এটাও অ্যালকোহল, এটা 1 নম্বর কার্বনের সঙ্গে, আর এটা কি 2 নম্বর কার্বনের সঙ্গে কি অ্যালকোহল গ্রুপটা থাকলো। তাহলে এটা হলো অবস্থান গণিত, ছিল 1 নম্বরের, এটা হলো 2 নম্বর, এটা হলো অবস্থান গণিত কি সমবায়বতা। ঠিক আছে। তারপর দেখো যে সমকোণী শ্রেণীর যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা CH2, তার মানে কি 14 করে বৃদ্ধি পায়, 14 করে বৃদ্ধি পায় একটা যৌগ থেকে আর একটা যৌগে, মনে থাকবে। এবার দেখো আইপিক নামকরণ আছে। ঠিক আছে। আইপিক নামকরণ তোমাদের একটু বলে দিই। আইপিক নামকরণ হলো যে ধরো CH3 CH2 CH3,
তাহলে এটা কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কার্বন। তাহলে এটা যেহেতু এক বন্ড আছে তার জন্য কি লিখব? প্রোপেন। যদি এরকম থাকে CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। দেখো যাই যৌগ লিখি কার্বনের হাত 4টে থাকবে। দেখো 2টো আর 2টো 4টে, এর 1টা 2টো আর 2টো 4টে। তাহলে আমরা এক বন্ধনের তুলনায় ডবল বন্ডকে অর্থাৎ দ্বিবন্ধনকে প্রায়োরিটি দেবো। তাহলে 1 2 3, ঠিক আছে। এবার দেখো কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। তো কয় নম্বর কার্বনের সঙ্গে ডবল বন্ড আছে? 1 নম্বর কার্বনের সঙ্গে ডবল বন্ড আছে। তাহলে লিখব প্রোপ কি লিখব? 1 1 ইন। আবার দেখা যাচ্ছে যৌগে ধরে নাও CH3 CH2 CH2 OH এরকম আছে, ঠিক আছে। এটা পরীক্ষা দিচ্ছে। এটা কার্বন সংখ্যা কত? 3। যেদিকে কার্যকরী মূলক থাকবে সেই দিকে থেকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ যে কার্বনের সঙ্গে কার্যকরী মূলক যুক্ত থাকবে সেই কার্বনকে কম নাম্বার করতে হবে। তাহলে 1 2 3। তাহলে এটা কি? অ্যালকেন, তাই না? অ্যালকেন। তাহলে 1 2 3 পা, যেহেতু OH আছে তার জন্য লিখব নল, প্রোপানল। দেখা যাচ্ছে কোনো যৌগে CH3 CH2 CH2O CHO এরকম আছে, ঠিক আছে। দেখো এখানে কি আছে? অ্যালডিহাইড। তাহলে যেহেতু এখানে কার্যকরী মূলকটা কার্বনযুক্ত তাই একে 1 নম্বর দিব, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এটা কি? এটা অ্যালকেন এবং CHO আছে। যদি CHO যুক্ত থাকে তাদের ন্যাল যোগ হয়, OH যুক্ত থাকে নল যোগ হয়, আর CHO যুক্ত থাকে ন্যাল যোগ হয়। তাহলে কি 1 2 3 4, 4টে কার্বন। তাহলে 4টে কার্বন থাকাতে কী হয়? বিউট হয়। তাহলে বিউটা যেহেতু কী আছে? ওই CHO যুক্ত আছে তার জন্য ন্যাল হয়েছে। বুঝতে পারছো কথা? এবার দেখো CH3 CH2 COOH এখানে কি গ্রুপ যুক্ত আছে? এখানে অ্যাসিড গ্রুপ যুক্ত আছে। তাহলে এটাও অ্যালডিহাইডের মতো। তাহলে 1 2 3 কার্যক্রম হলো একটা কার্বন যুক্ত। তাহলে এখানে কি আছে? কটা কার্বন? 3টে কার্বন হলো। তাহলে লিখব কি? প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, যেহেতু COOH, ঠিক আছে। বুঝতে পারছো? এইভাবে তোমাদের নামকরণ করতে হয়। ধরে নাও কোনো একটা যৌগে এরকম আছে CH3 CH2 বা CHOH CH3 এরকম একটা যৌগ আছে, ঠিক আছে। দেখো কটা কার্বন আছে? 1টা 2টো 3টে 4টে কার্বন আছে, ঠিক আছে। তাহলে নাম্বারিং কোন দিক থেকে করবে? আমরা এদিক থেকে নাম্বার 1 2 3 4, 4টে কার্বন। কয় নম্বর কার্বনের সঙ্গে OH গ্রুপ আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে OH যুক্ত আছে। 2 নম্বর কার্বনের সঙ্গে যদি OH যুক্ত থাকে তাহলে কি লিখবো? দীর্ঘ চেন। কটা কার্বন? 4টে কার্বন। তাহলে লিখবো বিউট। কয় নম্বর কার্বন? 2 নম্বর, 2 ওয়াল, বিউট 2 ওয়াল, ঠিক আছে। যেহেতু 2 নম্বর কার্বনের সঙ্গে OH যুক্ত আছে। এরপর যদি তোমাদের অসুবিধা হয় নামকরণে তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি আবার একবার শিখিয়ে দেবো। আবার আরেকটা বলি তোমাদের, দেখো যে যেমন কোনো একটা যৌগে তাহলে ও ইমনিকের যুক্ত এই গ্রুপ যুক্ত আছে C ডবল বন্ড O, তাহলে কি? কিটোন। তাহলে কিটোন লিখবো। যেমন CH3 COCH3 কটা কার্বন? 1টা 2টো 3টে। তাহলে 3টে প্রোপানন অর্থাৎ CO যদি গ্রুপ যুক্ত থাকে তাহলে নামকরণের শেষে কি ওন যোগ হয়, প্রোপানন। যদি ও শুধুমাত্র এমনি করে ও যুক্ত থাকে তাহলে লিখব ইথোক্সি। তাহলে লিখব ইথোক্সি। এবার এই যে 3টে হাইড্রোকার্বন পড়লাম, যে 3টে হাইড্রোকার্বন 1 নম্বর অ্যালকেন মিথেন, 2 নম্বর অ্যালকিন যার উদাহরণ হলো ইথিলিন, আর 3 নম্বর আমরা হাইড্রোকার্বন পড়লাম সেটা হলো অ্যালকাইন যার উদাহরণ হলো অ্যাসিটিলিন। তাদের উৎস এবং তাদের ব্যবহার পড়ব। ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন পড়বে যে সরলতম জৈব যৌগের নাম ও সংকেত।
খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সরলতম জৈব যৌগের নাম ও সংকেত। সরলতম জৈব যৌগের নাম হলো মিথেন এবং তার সংকেত হলো CH4 এবং তার সংকেত হলো CH4। ঠিক আছে, দেখো মিথেন গ্যাস প্রধানত জ্বালানি রূপে একটা ব্যবহার পড়ে। তারপর আমরা চলে আসবো ইথিলিন। অ্যালকিন হাইড্রোকার্বন হলো উদাহরণ হলো কি ইথিলিন। এর একটা ইম্পর্টেন্ট ব্যবহার, সেটা হলো কাঁচা ফল পাকাতে এবং মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে এবং কাঁচা ফল পাকাতে। বোঝা গেল কথা। অ্যাসিটিলিন অর্থাৎ এটা কি অ্যালকাইন, এর উদাহরণ হলো অ্যাসিটিলিন। ট্রিপল বন্ড, তার CH। ঠিক আছে, এর ইম্পর্টেন্ট ব্যবহার কোনটা? কার্বাইড বাদিতে অক্সিঅ্যাসিটিলিন। ঠিক আছে, তারপর আমরা দেখো যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস LPG। এইখান থেকে কী কোয়েশ্চেন পড়ে? LPGর ফুল ফর্ম, LPGর মুখ্য উপাদান LPG, বিউটেন প্রধান উপাদান এবং তার ব্যবহার জ্বালানি রূপে। ঠিক আছে, যে দেখো ইন্ডিয়ান গ্যাস। তারপর CNG, দেখো কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ইংরেজিতে নেই বা পরীক্ষায়। কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এই কম্প্রেস ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি? CNG। তার মানে কি লিখবা? মিথেন। CNG মুখ্য উপাদান মিথেন। ব্যবহার কি? ব্যবহার দেখো নানা ধরনের যানবাহনের জ্বালানি হিসাবে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে, রান্নার কাজে। তাহলে LPGর তুলনায় CNG ব্যবহার কি অ্যাডভান্টেজ আছে? তার কারণ লেস পলিউশন। CNGতে লেস পলিউশন। ঠিক আছে, তারপর এই বিক্রিয়া দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট। এই মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিনের ইভি রশ্মির প্রভাবে দেখো CH4 এক অণু দ্রব Cl2, তাহলে CH3Cl আর এক অণু দিব, আবার CH3C এটা CH2Cl2 আবার আর এক অণু দিব CH3Cl3 আর এক অণু দিব, তাহলে কী হবে? CCl4 এটা কার্বন টেট্রাক্লোরাইড, এটা হলো CHCl, এটা হলো ক্লোরোফর্ম। ঠিক আছে, CHCl3 এটা হলো ক্লোরোফর্ম। পরীক্ষা যদি দেয় ক্লোরোফর্মের সংকেত কি, তাহলে ক্লোরোফর্ম সংকেত হলো CHCl3 আর CCl4 এটা কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এবার যে এখান থেকে যে কোশ্চেনটা দেয় সেটা হলো ইথিলিনের পলিমারাইজেশন, অর্থাৎ পলিমার মানে হচ্ছে বৃহৎ আর মনোমার মানে হচ্ছে ছোট, অর্থাৎ নাম্বার অফ ইনফাইনাইট ইথিলিনকে আমরা 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 1500 থেকে 2000 ATM চাপে যদি পারক্সাইডের উপস্থিতিতে চালনা করা হয় বা উত্তপ্ত করা হয়, তাহলে নাম্বার অফ ইনফাইনাইট ইথিলিন একসঙ্গে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। তাহলে এটা হলো পলিমার, পলিমার মানে হলো বড়, আর এটা হলো মনোমার হলে ছোট। তাহলে মনোমার, তাহলে ইথিলিনের পলিমার কোনটা? হলো পলিথিন, আর মনোমার হলো ইথিলিন। ঠিক আছে, তারপর অ্যাসিটিলিনের ধর্ম দেখো, এখানে কি করেছে? এখানে প্লাটিনামে উপস্থিত কি বন্ড ভাঙছে, এখানে বন্ড ভেঙে দিচ্ছে, আবার সে প্লাটিনাম চালনা করেছে, সেটা কি হয়েছে? এখান থেকে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়েছে, আর আবার প্লাটিনাম চালনা করেছে, ডাবল বন্ড ভেঙে গিয়ে আবার সিঙ্গেল বন্ড হয়ে গেছে। নিকেল চূর্ণ বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে প্লাটিনাম বা প্যালাডিয়ামের অনুঘটক উপস্থিতিতে সাধারণ তাপমাত্রায় সে একই রিয়াকশন ঘটে। অর্থাৎ এখানে প্লাটিনামের পরিবর্তিতে যদি নিকেল চূর্ণ বা নিকেল অনুঘটক দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই বন্ড ভেঙে যাবে। পরীক্ষা একটা কোশ্চেন দেবে যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা প্রমাণ করো।
কোন যৌগ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, কোন যৌগ সম্পৃক্ত কিংবা অসম্পৃক্ত তা প্রমাণ করার মুখ্য বিষয় হলো ব্রোমিনের জল সংযোজন। ব্রোমিনের জল সংযোজন। যদি ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া ধীরগতিতে লাল বর্ণে ব্রোমিন জল যদি অ্যাসিটিলিনের উপর দিয়ে চালনা করা হয় তাহলে প্রথমে বর্ণহীন ডাইব্রোমো ইথিলিন, ফলে ব্রোমিন জলের লাল বর্ণহীন হয়ে যায়। এই বিক্রিয়াটা দ্বারা প্রমাণ করে যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে পরীক্ষা যদি দেয় যা অ্যাসিটিলিন প্রমাণ অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে তোমরা এইভাবে প্রমাণ করবে যে অ্যাসিটিলিনের উপর কী দিবা, ব্রোমিন জল দিব। দেখো কী হয়েছে, একটা বন্ড ভেঙে গেছে, CH ট্রিপল বন্ড কি সি, তারপর কি ব্রোমিন জল দিয়েছে, তোমাদের দেখে দিচ্ছি। তাহলে কী হচ্ছে, এই বন্ডটা ভেঙে গেছে, তাহলে CH আছে এখানে, যেহেতু সি ট্রিপল বন্ড ছিল তা এখানে ডবল বন্ড হয়েছে, তাহলে কার্বনের যে 4 হাত, তাহলে এখানে একটা বিয়ার লাগবে আর এখানে একটা বিয়ার লাগবে, তো 4 হাত 2 হাত আর এদিকে 1 আর 2, ঠিক আছে। এর উপর আবার বিয়ার টু জল, 4 হাত বিয়ার টু জল, এই আবার কী হয়ে যাবে, ভেঙে যাবে, আবার ভেঙে যাবে। তাহলে CH তো আছেই, এখানে কী লাগবে, আবার বিয়ার, আর ওপরে একটা বিয়ার লাগবে, আবার এখানে ডাবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে সি, এখানে একটা বিয়ার, নিচে একটা বিয়ার, আর এখানে এইচ, ঠিক আছে। এর একটা নাম আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এখানে কি 1 2, তাহলে 1 নম্বর কার্বন সঙ্গে 2 আছে, 2 নম্বর কার্বন সঙ্গে 2 আছে, তার জন্য লিখেছে 1,1 2,2 টেট্রাব্রোমো ইথেন, যেহেতু এখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। এবার দেখো একটা এখান থেকে কোশ্চেন হবে যে পলিমার, সংশ্লিষ্ট পলিমার, প্রাকৃতিক পলিমার আর সংশ্লিষ্ট পলিমার, কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো, স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। আর সংশ্লিষ্ট পলিমার নাইলন, টেলিলিন, পলিথিন, টেফলন, পলিভিনাইল ক্লোরাইড, PVC। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মানে পূর্ণরূপ পড়ে PVC এর। দেখো এই ব্যবহারটা তোমরা খুব ভালো করে পড়বে। দেখো পলিমার, মনোমার ব্যবহার। দেখো মনোমার ইথিলিন, তার পলিমার হলো পলিথিন। কী কাজে, গৃহস্থলীর অনেক কাজ ব্যবহৃত হয়, টেবিলের ঢাকনা, খেলনা, তারপর বড় ড্রাম, বোতল। টেফলন, তার মনোমার হলো কি, টেট্রাফ্লোরোইথিলিন, রাসায়নিক শিল্পে প্রাইম প্যান তৈরিতে। তারপর কি PVC, এটা হলো পলিমার, যার ফুল ফর্ম হলো পলিভিনাইল ক্লোরাইড, আর তার মনোমার হলো ভিনাইল ক্লোরাইড। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ব্যবহার। দেখো বর্ষাচি, যেটা ছাতা, গামবোট, চপ্পল, বৈদ্যুতিক তারে আচ্ছাদন, পেট্রোকেমিক্যাল শিল্পে হোস পাইপ তৈরিতে ব্যবহৃত হয়, রেফ্রিজারেটর ভিতরে বিভিন্ন অংশ, মোটরের বিশেষ অংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জৈব অভঙ্গুর পলিমার। জৈব ভঙ্গ পলিমার কি, যেগুলো বিয়োজক দ্বারা বিশ্লিষ্ট হয়ে যায়, গিয়ে মাটির সঙ্গে মিশে যায়। জৈব অভঙ্গুর সেগুলো হলো যেগুলো বিয়োজক দ্বারা বিশ্লিষ্ট হয় না বা মাটির সঙ্গে মিশে যায় না। তাহলে জৈব ভঙ্গুর হলো কোনগুলো, স্টার্চ, প্রোটিন, সেলুলোজ, নিউক্লিক অ্যাসিড। আর জৈব অভঙ্গুর সেগুলো হলো পলিথিন, টেফলন ইত্যাদি। এবং এই জৈব অভঙ্গুর পলিমারে পরিবেশের উপর বিশেষ তার ক্ষতিকর প্রভাব আছে, ঠিক আছে। ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লোরোইথিন এগুলো বিয়োজক দ্বারা যেমন পচে না, তেমন সে সঙ্গে মাটির সঙ্গে মিশে না। মাটিতে তারা বিভিন্ন নল, জল নির্গত যে নল, সেই নলে তারা কি জমা হয়ে যায়, দিয়ে জল নির্গমন হওয়ার পথটা বন্ধ করে দেয়। কিন্তু এর প্রতিকার আমাদেরকে করতে হবে। এবং যেটা বলেছে এটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো বায়োপোল, যে আমাদেরকে পলিমার তৈরি করতে হবে, যে পলিমারগুলো যেন বিয়োজক দ্বারা বিশ্লিষ্ট হবে, মাটির সঙ্গে মিশে যায়, ঠিক আছে। তারপর দেখো অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম। অ্যালকোহল কি, অ্যালকোহল ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল হলো CH3CH2OH, এটা হলো ইথাইল অ্যালকোহল। আর মিথাইল অ্যালকোহল কি, CH3OH, ঠিক আছে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। কী কোশ্চেন, এই যে ইথাইল অ্যালকোহল আছে, সেই ইথাইল অ্যালকোহলকে যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে
উত্তপ্ত করা হয় H2SO4 উপস্থিতিতে, তাহলে ইথিলিন তৈরি হবে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2। বুঝতে পারছো কথা? আর যদি 140 ডিগ্রি অর্থাৎ CH3CH2OH যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেড যদি CH2SO4 গাঢ় H2SO4 উপস্থিতি চালনা করা, তাহলে কী তৈরি হবে? ইথার তৈরি হবে, CH3OCH3, এটা হবে ইথার তৈরি হবে। আর টেম্পারেচার যখন বৃদ্ধি করে দেবে তখন কী তৈরি হবে? ইথিলিন। অ্যাসিডিক অ্যাসিড কি? অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ভিনিগার, যেটা অনুষ্ঠান বাড়িতে যে তরকারি থেকে যে একটা আলাদা স্মেল আসে এই ভিনিগার উপস্থিতির জন্য, হ্যাঁ, এই ভিনিগার উপস্থিতিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর এখানে একটা স্টার বলে কথা আছে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যদি অ্যালকোহলের বিক্রিয়া করানো হয় তাহলে যা উৎপন্ন হয় সেটা হলো স্টার, সেটা হলো স্টার। দেখো গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে CH3COO-C2H5, ঠিক আছে, এটা স্টার, ঠিক আছে। ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, যেটা পাকা কলার যে আমরা স্মেল, পাকা কলা থেকে যে স্মেল পাই সেটা হলো স্টার, ঠিক আছে। তাহলে আরেকটা এখানে প্রশ্ন আসছে, সেটা হলো যে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের যদি বিক্রিয়া করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? মনে থাকবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তারপর দেখো মিথাইল অ্যালকোহল বা মিথানল, এটা খুবই খারাপ, মানুষ অন্ধ উন্মাদ হয়ে যেতে পারে, আর বেশি পান করলে মানুষ মৃত্যু ঘটতে পারে, যেটা মানুষ যারা আসক্ত হয়ে পড়ে, হ্যাঁ, অত্যন্ত বিষাক্ত পদার্থ। তারপর দেখো ডিনেচার স্পিড, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিনেচার স্পিড। দেখো মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিমিডিন, মিথাইল অ্যালকোহলে মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার স্পিড বলে, ঠিক আছে। যেটা মিথাইলেটের স্পিড 90%, ইথাইল অ্যালকোহল 10%। ইথাইল অ্যালকোহল থাকে, মিথাইলেটের স্পিডে থাকে 90% ইথাইল অ্যালকোহল আর 10% মিথাইল অ্যালকোহল। তার মানে কি CH3OH প্লাস CH3CH2OH, ঠিক আছে, এটা 10%, 90%। এটা হলো কি ডিনেচার স্পিড, এটা হলো ডিনেচার স্পিড বা মেথিলেটেড স্পিড। আরেকটা আছে রেকটিফাইড স্পিড, ঠিক আছে, সেটা ইথাইল অ্যালকোহল আর জল, সেখানে 96.4 এবং 4.6% এর মিশ্রণকে আমরা বলবো রেকটিফাইড স্পিড। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।